নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অহংকারের দুর্গ নবান্ন, অহংকারের দুর্গ নবান্ন, সেই নবান্ন আক্রান্ত। গতকাল শুভেন্দু অধিকারী না বলে আচমকার নবান্নের ভিআইপি গেটে চলে গিয়েছিলেন। তারপরে ঘটনা সবাই জানেন। সরাসরি চিফ সেক্রেটারি নবান্নের 13 তলায় গেছেন, তার সঙ্গে দেখা করেছেন, তাকে বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি থেকে সবটা দেখেছেন, শুনেছেন। তারপর পুলিশের ওপর নির্দেশ এসছে, পুলিশ দৌড়ে গেছে, ভিআইপি এনক্লোজার আরও সিকিউর করার কথা বলা হয়েছে এবং শেষ পর্যন্ত বিধানসভাও প্রয়োজন হলে যদি শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে না বলে কখনো বেরোন, তাকে যাতে ঘিরে ফেলা যায় গার্ডরেল দিয়ে। তার ভিডিও আমরা দেখেছি, সবাই আপনারা অনেকেই দেখেছেন হয়তো। কিসের এত ভয় রাজ্যের মুখ্যমন্ত্রীর? নবান্নে যদি কেউ যান, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা যদি যান, নৌসাদ সিদ্দিককে ঢুকতে দেননি কিছুদিন আগে, সেটা তো আমরা জানি, দেখা করেননি। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, কিন্তু তিনি যে স্টাইলে অপারেট করেছেন তাকে আটকাতে পারেননি। সরাসরি নবান্নের 13 তলায় তিনি শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তারপর বেজায় রুষ্ট হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি থেকে, এবং নিশ্চিতভাবে পুলিশের টপ লেভেলে সেটা দিয়ে নাড়া দিয়েছেন এই ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে, কেউ যেন নবান্নে আর না ঢুকতে পারে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে একটা মারাত্মক ঘটনা ঘটলো জানেন। নবান্নের ঠিক সামনে দুয়ারে, নবান্নের দুয়ারে একটা অবস্থান আন্দোলন করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তার জন্য হাওড়া জেলা পুলিশের কাছে পারমিশন চেয়েছিল, জেলা পুলিশ দেয়নি। শেষ পর্যন্ত যেটা হয়েছে, হাওড়ার পুলিশ কমিশনের পারমিশন না দেওয়াতে সরকারি কর্মচারীরা, যৌথ সংগ্রামী মঞ্চ, তারা সরাসরি আদালতে চলে গিয়েছেন এবং আদালতে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই আইনি লড়াইটা লড়েছেন, আপিল করেছেন যে আমরা পারমিশন চেয়েছি নবান্নের দুয়ারে একটা অবস্থান করার জন্য, সেটা আমাদের দেওয়া হচ্ছে না। ফলত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই আইনি সওয়ালটা করেছেন এবং সরকারি কর্মচারী, সরকারের পক্ষ থেকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমৃতেশ বন্দ্যোপাধ্যায় ওকালতি সওয়াল করেছেন সরকারের পক্ষ থেকে, সরকারের অবস্থান জানানোর জন্য। সরকারের অবস্থান কি ছিল না, এখানে কিছুতে করতে দেওয়া যাবে না। অর্থাৎ নবান্নের দুয়ারে অবস্থান করবে সরকারি কর্মচারীরা, এটা কিছুতেই হবে না। কারণ তো পরিষ্কারভাবে জানেন, মুখ্যমন্ত্রীর মুখটা পূর্বে, ফলে স্বাভাবিকভাবে নবান্নের দোরগোড়ায় সে অবস্থান আমার অহংকারের দুর্গ। ফলত তারা বারবার চেষ্টা করেছেন কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে, যাতে কোনোভাবে সরকারি কর্মচারীদের, সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ কিছুতেই যেন কোনো অনুমতি না পায় ওই নবান্নের দুয়ারে বসার জন্য। কি হলো তারপর? শেষ পর্যন্ত যেটা হলো সেটা খুবই ইন্টারেস্টিং। জাস্টিস রাজশেখর মান্তা পরিষ্কারভাবে বললেন, 144 ধারা উপেক্ষা করে যদি কোথাও অবস্থান হতে পারে, অর্থাৎ লালবাজার বিনীত গোয়েলের পুলিশ এর রাজভবনের উল্টো দিকে যদি ভাইপোকে বসার অনুমতি দেয়, তাহলে নবান্নের দুয়ারে হবে না কেন? অসুবিধাটা কোথায়? 500 জনের অনুমতি চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেটাকে কমিয়ে 300 জনের অনুমতি দিয়ে বেশ কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করে 22, 23, 24 3 দিন সরকারি কর্মচারীদের, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের, তাঁদের সেখানে অবস্থান আন্দোলন করার জন্য অনুমতি দিয়েছেন জাস্টিস রাজশেখর মান্তা। এই খবর পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তৎক্ষণাৎ। সঙ্গে সঙ্গে তিনি রুষ্ট হয়ে, আমাদের কাছে যা খবর, শেষ পর্যন্ত অ্যাপিল করার কথা, আগামীকাল 22 তারিখ যখন বসবেন তখন অ্যাপিল করার কথা বলেছেন। কেউ বলেননি, অন্য কেউ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে মানে পরিকল্পনা হয়েছে। আমরা নবান্ন সূত্রেই খবরটা পেলাম। শেষ পর্যন্ত আইন বিভাগকে খুব কড়া মেসেজ দিয়েছেন এবং বলেছেন যেভাবে হোক অ্যাপিল করে নবান্নের দুয়ারে এই বসাটা আটকাতে হবে। আচ্ছা বলুন তো, আমি আপনাদের বাংলা মনে দর্শকদের কাছে বলছি, সরকারি কর্মচারীরা যদি নবান্নের দুয়ারে অবস্থান করেন, অসুবিধাটা কোথায়? 300 লোক যদি বসেন, শান্তিপূর্ণ এজিটেশন, তা তো মারপিট করতে যাচ্ছেন না। শুভেন্দু অধিকারী ভেতরে ঢুকেছেন, তাতে অসুবিধাটা কোথায়? নৌসাদ সিদ্দিকী যেতে চেয়েছিলেন, তাতে অসুবিধাটা কোথায়? যেতে দেননি। শুভেন্দু কিন্তু ঠিক মানে স্ট্র্যাটেজি তৈরি করে একদম 13 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেটাতে বেজায় রুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেও বেজায় রুষ্ট হলেন। জাস্টিস রাজশেখর মান্তা রায় দিয়েছেন, ফলে ডিভিশন বেঞ্চে গিয়ে যদি কালকে আটকানো যায়, যখন তারা বসবেন তখন তারা ডিভিশন বেঞ্চেও যাবেন এবং শেষ পর্যন্ত কী হবে সেদিকে তো আমাদের লক্ষ্য থাকবে। আমি খালি ভাবছিলাম, দেখুন তো, সাদা শাড়ি, হাওয়াই চটি, টালির বাড়ি, সিম্পলিসিটিকে মূলধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই যে 2011-এ জিতে রাইটার্স থেকে সোজা নবান্নের বাড়িটাকে বেছে রিনোভেট করে তার 14 তলায় উঠেছিলেন। তারপর সারা রাজ্যে চোরেদের দিয়ে একটা সাম্রাজ্য তৈরি করেছেন, পিসি ভাইপো কোম্পানির চোরেদের চৌর্যবৃত্তির সাম্রাজ্য। তারপর সেখান থেকে নামতে চাইছেন না, সেটা তো অন্য কথা, কোন শাসক আর নামতে চায়। কিন্তু তিনি চৌর্যবৃত্তি সাম্রাজ্য সাজিয়ে এবার
নবান্নকে এমনভাবে সুরক্ষিত রেখেছেন যে নবান্নে বিরোধী দলের বিধায়কদের এন্ট্রিটাও শেষ পর্যন্ত নেই। শুভেন্দু সেটা অতিক্রম করেছেন, নৌসাদ সেটা করতে পারেননি, এবং শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষরা কিন্তু সেই বাধাটা অতিক্রম করলেন। এবং সেই সময় দাঁড়িয়ে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে যখন সওয়াল হচ্ছে, তখন স্বাভাবিকভাবে ভাইপোকে বিনীত গোয়েল পারমিশন দিয়েছিল 144 ধারা উপেক্ষা করে রাজভবনের উল্টো দিকে বসতে, ফলে স্বাভাবিকভাবে সেটা রেফারেন্স হিসেবে এসে যায়, এবং জাস্টিস রাজশেখর মান্তা অনুমতিটা দিলেন। সপাটে চড় খেলো নবান্ন, সপাটে চড় খেলো নবান্ন, শুধু নয় মুখ্যমন্ত্রীর অহংবোধও চড়টা খেলো। এটাই পাওনা ছিল। ক্রমশ কিন্তু নবান্নের বৃত্তটা ছোট হয়ে আসছে। নবান্নের দুয়ারে পৌঁছে গেলেন সরকারি কর্মচারীরা, যদিও সেই সরকারি কর্মচারীদের 4% পয়লা জানুয়ারি থেকে দিয়ে দেওয়ার ঘোষণা করে আবার একটু প্রশমিত করার চেষ্টা করলেন। আবার 2024 লোকসভা নির্বাচন আসছে তো, কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর তফাতটা থেকে গেল 36%। সরকারি কর্মচারীরা খুশি নন। কোনো আত্মসম্মান আত্মমর্যাদা সম্পন্ন কোনো সরকারি কর্মচারী এতে খুশি থাকতে পারেন না, তাঁরাও খুশি নন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার নবান্ন সেটা আক্রান্ত হচ্ছে, অর্থাৎ নবান্নের যে আমার অহংকারের দুর্গ সেটাও আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হলো তো শেষ পর্যন্ত। জাস্টিস রাজশেখর মান্তা একদম রগড়ে দিলেন সরকারি এই অহংবোধকে। ভারী সুন্দর, সমস্ত ঘটনাটা খুব ইন্টারেস্টিং। এই ডেভেলপমেন্টটা নিয়ে আজকে বাংলার মনে এলাম। আর শুধু তাই নয়, ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তিনি একটি সংবাদ মাধ্যমে কিছু বক্তব্য রেখেছেন, সেটাও আপনাদের শোনাবো। বললেন যে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে টিভিটা দেখছেন যে এই রায় শেষ পর্যন্ত বেরিয়ে এলো কলকাতা হাইকোর্টে। আর ঠিক তারপর এই আইনজীবীদের হয়ে যিনি লড়াইটা লড়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, বাংলার মনের তরফ থেকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কেও টেলিফোনে ধরলাম, কি বললেন তিনি, তারপর শুনুন। অবশ্যই একটা নৈতিক জয়। যে জায়গাটাকে বিগত 12 বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল, সেখানে গিয়ে কর্মচারীরা তাদের অধিকারের, তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন। এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক, যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে, তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেটানো এবং শোনা, এবং মানুষের কথা এবং সমস্যা শোনা এবং তার সমাধান করার উদ্যোগ তিনি নেবেন। আগামী দিনে যে কর্মসূচি রয়েছে, আগামী 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, আপনারা তো 4 দিন চেয়েছিলেন, 3 দিন পেলেন, এই শর্তগুলো কিভাবে মানবেন, কি বলবেন? যে শর্ত আদালত চাপিয়েছে কোনোটাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সরকারি কর্মচারী, আমরা জানি যে কিভাবে সমস্ত কিছুকে মেনে নিয়ে প্রতিবাদ করতে হয়। বিগত 11 মাস ধরে সেটা করে আসছি। আগামী 3 দিনেও তার উন্নতি হবে না। মানে যা বলেছেন আদালত, আমরা শিরোধার্য করে তার সমস্ত সীমারেখার মধ্যে থেকেই আমাদের প্রতিবাদ ধ্বনিত করব। মুখ্যমন্ত্রী তো এখন এই মুহূর্তে নেই বঙ্গে, কি বলবেন? না থাকলেও আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই মুহূর্তে তার চোখও টিভির দিকেই আছে। এরপর বাধা সৃষ্টি হতে পারে কি? বাধা তো তিনি এখানেও দিয়েছিলেন, কোর্টে যাতে এই মামলা না করা যায়, বহু রকমের সলাকলা তাদের আইনজীবীরা করেছিলেন, টেকেনি। আলটিমেটলি ন্যায় বিচার পাওয়া গেছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। সব জায়গাতে যে ছলনা চলে না, সেটা প্রমাণিত হলো আজকে। শেষ পর্যন্ত নবান্নের দরজায় গিয়ে করা নাড়ছেন, তার ব্যবস্থা করলেন জাস্টিস রাজশেখর মান্তার ঘর থেকে পারমিশন আদায় করলেন। সরকারি কর্মচারীরা নবান্নের দোরগোড়ায় গিয়ে, নবান্নের দুয়ারে গিয়ে শেষ পর্যন্ত 3 দিন ধরে অবস্থান হবে। মানে অহংকারের দুর্গের পতনের সূচনা কি আপনাদের হাত দিয়েই হলো? কেন হরিশ চ্যাটার্জি সিট দিয়ে মিছিল আপনারাই করিয়েছিলেন, আবার আপনি সেই আইনজীবী যারা আপনারা শেষ পর্যন্ত নবান্নের দরজায় গিয়ে অবস্থানকে এনশিওর করলেন। কি বলবেন? কি আদালতের ভেতরে কি ঘটলো একটু একটু যদি আমাদের জানান দর্শকদের। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 144 ব্রেক করে গভর্নর হাউসের সামনে বসেছিলেন। আমাদের এক্সপেকটেশন ছিল সরকারের তরফ থেকে যে আমাদেরও পারমিশন দেওয়া হবে, কিন্তু সেই পারমিশন না দেওয়ার ফলে আমরা হাইকোর্টে অ্যাপিল করি, হাইকোর্টে রিট পিটিশন করি, এবং আমরা ডিউ টাইমে 4 ডিসেম্বর আমরা অ্যাপ্লাইও করি, আমাদের পারমিশন দেওয়া হয় না। তারপরে দীর্ঘ শুনানি শুরু হয় আজকে। সেখানে আমরা যুক্তি দেখাই এটা ফার্স্ট, যে 144 ভায়োলেট করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে পারছে, তাহলে আমরা সিট ইন ডেমনস্ট্রেশন করবো। 144-এর সাথে কোনো যোগ নেই এবং এখানে কোনো মিছিল হবে না, কিচ্ছু হবে না। আমরা এখানে সিট ইন ডেমনস্ট্রেশন করবো, এটা গণতান্ত্রিক অধিকার। সরকার চাকরি চুরি থেকে শুরু করে, আপনার খাদ্য চুরি থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে সব করেছে, এমনকি কর্মচারীদের ডিএটাকেও পর্যন্ত মেরে দিয়েছে। তা আমাদেরকে বসতে দেবে না, এটা হতে পারে কখনো?
তারপরে আমাদের দীর্ঘ শুনানি হওয়ার পর জাস্টিস রাজাশেখর মান্থা এটা পারমিশন দিয়েছেন যে আমরা 300 জন লোক নিয়ে ওখানে বসতে পারবো, যা নিয়ম আইন কানুন আছে সব মেনে, এবং টানা 72 ঘন্টা কাল থেকে শুরু করব, আমরা টানা 72 ঘন্টা বসতে পারবো সরকারের এই দ্বিচারিতার প্রতিবাদে। একটা কথা বলুন, সেটা হচ্ছে সরকারি আইনজীবীরা কিভাবে ডিফেন্ড করলেন, এটা জানতে খুব সরকারি আইনজীবীরা প্রথমত চেষ্টা করেছিলেন যে আমাদের নবান্নে না বসিয়ে অন্য কোনো জায়গায় বসানোর জন্য অনেকক্ষণ ধরে সওয়াল করেছিলেন সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল, যাতে করে নবান্নটাকে বাদ দিয়ে হাওড়ার যে কোনো জায়গায় ওনারা চেয়েছিলেন তা আমরা নবান্নতেই বসবো, কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আজকে অভিষেক ব্যানার্জি বসতে পারলে আমরা বসতে পারবো না কেন? অভিষেক ব্যানার্জি ভাইপো বলে বসে যাবে আর আমরা বসতে পারবো না, সেটা হতে পারে কখনো? এটা কি জাস্টিস রাজশেখর মান্থা শুনছিলাম যে সেটা উল্লেখ করেছেন যে 144 ধারার মধ্যে যদি পারমিশন দেন তো এখানে দেবেন না কেন? হ্যাঁ, জাস্টিস রাজাশেখর মান্থা এটা উল্লেখ করেছেন যে 144 ধারার মধ্যে পারমিশন তো পাওয়া গেছে, তো এখানে গণতান্ত্রিক অধিকার, 300 লোক বসবে, হাইওয়ে যাচ্ছে ওপর দিয়ে, বাস টার্মিনাস, বিশাল জায়গা, 7খানা আইল্যান্ড আছে, আমরা যেখানে বসছি সেখানে 4টে আইল্যান্ড আছে, ফাঁকা জায়গা, সেখানে কি কারণে বসতে, কি সিকিউরিটি প্রবলেম হতে পারে, কি ট্রান্সপোর্টেশন হতে পারে, এবং তার মধ্যে শনি রবি আছে যেখানে অফিস ছুটি থাকে, সেখানে বসতে দেবে না কেন? এ তো রাজ্যের বসতে দেবে না মুখ্যমন্ত্রী কেন? লজ্জা বাড়ালেন আপনি। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই যে 14 তলার টঙে উঠেছিলেন, চারদিকে একদম জানুন দুটো উনি বানিয়ে দিয়েছিলেন। 14 তলা টঙে উঠে উনি ওখানে রাজত্ব শুরু করে দিয়েছিলেন। চুরির এবং রাজত্ব, আমরা রাজত্ব বলবেন না, চুরি জোচ্চুরি সবই শুরু করে দিয়েছিলেন হ্যাঁ, সারা হ্যাঁ। পশ্চিমবাংলা জুড়ে। এবং আমরা ওখানে বসবো এবং ভবিষ্যতে মানুষের কাছে আবেদন করব যাতে করে কিনা পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না, যাকে খুশি ভোট দিন, পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না, কারণ পরিবারকে ভোট দিলে পরিবারের পকেটে টাকা ঢোকে। যদি এমন কাউকে ভোট দিন যা পরিবারের পকেটে টাকা না ঢোকে, জনগণের জন্য, আপনার আমার ছেলে মেয়ের জন্য উপকার হয়।